একজন কলেজের অধ্যক্ষা তিনি গভর্নিং বডির বিরুদ্ধে বা প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা করেছেন। এখানে রাজ্য সরকারের কী স্বার্থ জড়িত? রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের সর্বোচ্চ যিনি আইন অফিসার অ্যাডভোকেট জেনারেল, তিনি হঠাৎ মামলার বিচারপতির ঘর থেকে ছেড়ে দেওয়ার কেন আর্জি করলেন, এটাই খারাপ লাগে, আর কিছু না। আপনি জানলেন যে গতকাল রিভিউর অর্ডার বেরিয়ে খারিজ করেছে, থাপ্পড় মেরেছে সরকারের গালে, আমরাও গতকাল জেনেছি। কিন্তু রাজ্য সরকার এটা প্রথম দিনই জানতো যে এটা বাতিল হবে, কারণ এটার কোনো লিগাল স্যাংটিটি নেই। আপনাদের চ্যানেলেই আমি আগে বলেছিলাম রিভিউ পিটিশন ফাইল হওয়ার সঙ্গে সঙ্গে যে রিভিউও বাতিল হবে, কারণ এর কোনো লিগাল গ্রাউন্ড নেই, তাই জন্যই বাতিল হয়েছে। বাতিল হওয়ার ছিল, বাতিল হয়েছে, এবং থাপ্পড় মেরে খারিজ করেছে এবং বলেছে এই ক্যান্সেল হয়েছে রাজ্য সরকারের ভুলে, রাজ্য সরকারের গাফিলতিতে। রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে চাইনি যে সেগ্রিগেশন হোক, এবং রাজ্য সরকার এটাকে কভার আপ করার চেষ্টা করেছে, ওয়েমান নষ্ট করে দিয়েছে। এই সব কারণেই এটা বাতিল হয়েছে এবং সঠিক বাতিল হয়েছে, সেটাও কালকে রিভিউতে। তাই তো হচ্ছে এখানে এই রাজ্যে রাজ্য সরকার এবং তৃণমূল দলের মধ্যে কোনো অস্তিত্বের ফারাক নেই। যাহা তৃণমূলের স্বার্থ তাহাই রাজ্য সরকারের স্বার্থ, যাহাই রাজ্যের দুর্নীতি তাহাই তৃণমূলের দুর্নীতি, এইটাই তো দাঁড়িয়ে গেছে। রাজ্য সরকারের প্রশাসন যেহেতু তৃণমূলের হাতে রয়েছে, তাই জন্য রাজ্য সরকারের এই ভূমিকা। যেদিন সরকার পরিবর্তন হয়ে যাবে সেদিন এই ভূমিকা থাকবে না, এবং সারা জীবনই এটা চলবে যতদিন তৃণমূল থাকবে। আজীবনই তো দেখুন না, যত মামলা হয়েছে আজ পর্যন্ত, সুপ্রিম কোর্ট রায় দিক, হাইকোর্ট রায় দিক, যেই রায় দিক, যখনই রায় যখন বিপক্ষে যায় তখন রাজ্য সরকারের তরফ থেকে যারা তৃণমূলের নেতানেত্রী তারা কোর্টকে আক্রমণ করে। এই কালচার পশ্চিমবাংলায় ছিল না? বিরোধটা ছিল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কলেজের অধ্যক্ষার। এর ভেতরে রাজ্য সরকারের কী এমন নিবিড় স্বার্থযুক্ত যে রাজ্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ আইন পরামর্শদাতা অ্যাডভোকেট জেনারেল তিনি বিচারপতিকে বললেন যে মামলা ছেড়ে দাও। দুঃখজনক, অবাঞ্ছনীয়। দেখুন, হিয়ারিং চলাকালীন জেনুইন যারা ক্যান্ডিডেট ছিল তাদের লিস্ট কোনোদিনই সুপ্রিম কোর্টে দেওয়া হয়নি, স্যাগ্রিগেশন হয়নি, এই জন্যই কিন্তু আজকে পুরো প্যানেল বাতিল হয়েছে। তো স্যাগ্রিগেটেড লিস্ট যদি না আসে তাহলে কী করে হবে? আর রিভিউ পিটিশন সুপ্রিম কোর্ট সাধারণত এন্টারটেন করে না, কারণ এটার এক্সটেন্সিভ হিয়ারিং হয়েছে। রিভিউ অর্ডারটাও যদি আমরা দেখে থাকি ভালো করে, সবাই যদি দেখেন, তাতে লেখা আছে এক্সটেন্সিভ হিয়ারিং হয়েছে, রাজ্য সরকারকে সুযোগ দেওয়া হয়েছে, এবং রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন নিজেরাই অ্যাডমিট করেছে যে আরও বেশি ইলিগ্যালিটি হতে পারে। যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষ, যার রাজনৈতিক উত্থানটা দুর্নীতির মধ্য দিয়ে, সেই রাজ্যের প্রশাসন দুর্নীতি মুক্ত কাজ করবেন এটা মেনে নিতে কষ্ট হয় না। সেটা যারা পরীক্ষার্থী তারা বুঝবেন, তারা সেটা নিয়ে লড়াই করবেন। আমি তার পরীক্ষা দিচ্ছি না, বলতে পারবো না। না, যেভাবে একজন চাকরিহারারা, প্রথমত আমার বলি, যে নতুন আইন করেছেন সে আইনটাই কিন্তু অবৈধ আইন, সেটা এখনো হাইকোর্টে চ্যালেঞ্জ আছে, যখন শুনানি হবে তখন বেরোবে। তো শুরু থেকেই তারা একটা গণ্ডগোল পাকাবার মতো পরিস্থিতি তৈরি করে পরীক্ষায় যাচ্ছেন, এটা আমার বক্তব্য। সেই জন্যে স্বচ্ছভাবে হবে এটা ভাবাও কঠিন। কিন্তু চাকরিহারাদের যে একজন নেতা আর কি, তিনি বলছেন, চাকরিহারাদের বেশ অনেকেই বলছে যে নেতাদের অঙ্গুলি হিলনে নাকি বিচারপতি চলছে। সেটা তারা বলছেন, তাদের বুদ্ধি বিবেচনা, তা আমি কি করে? বিচারপতিরা নাকি দালালের কাজ করছেন, তাই এরকম একটা রায় দিয়েছে। যারা বলছেন তারা নিশ্চয়ই অন্য কারো দালাল, তা না হলে কথা বলতে পারেন না। এখন প্রথম কথা আপনাদের আমি বলেছিলাম আপনাদের চ্যানেলেই যে এই কথাগুলো উনি মিথ্যাচার করেছেন। তার কারণ হলো, যেদিন উনি নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে এই কথাগুলো বলছে তার আগেই ওনার দপ্তর থেকে বলে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের অর্ডার আমরা মেনে নিয়ে নতুন পরীক্ষা নেব। তারপরে এই কথাগুলো ছিল লোককে বোকা বানানো, এর বাইরে আর কিচ্ছু না। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি এই চাকরিহারা আন্দোলন হয়েছিল কার্যত বেশ অনেকদিন ধরে। সেই আন্দোলনের অন্যতম মুখ মেহবুব মণ্ডল, তিনি বলছেন যে বিচার ব্যবস্থা পার্টি অফিসে পরিণত হয়েছে, বিচারপতিরা কোনো মানুষ এই রায় দিতে পারে না, বিচারপতিরা দালালের কাজ করছে, নেতাদের অঙ্গুলি হিলনে কাজ করছে। আপনি একজন আইনজীবী, কি বলবেন? দেখুন, প্রথমত যে যেটা বলেছে তার ব্যক্তিগত ব্যাপার, এখান থেকে তার শিক্ষার মান বোঝা যায়। বিচার ব্যবস্থাকে আক্রমণ করছে তারা। আমি তো বলছি যিনি এটা বলেছেন এটা তার ব্যক্তিগত মন্তব্য, এটাতে ওনার আর কিছু না হোক শিক্ষার মানটা বোঝা যায়। দ্বিতীয়ত, এই ধরনের কথাটা হলো তৃণমূলী কালচার এক। দ্বিতীয়ত, যিনি এই কথাগুলো বলেছেন বা যারা বলেছেন, বিষয়টা হলো যে এতে একটাই পরিষ্কার যে
প্রত্যেকটা অর্ডার, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্টের মেন অর্ডার, রিভিউড অর্ডার, এটা পরিষ্কার উঠে গেছে এই ক্যান্সেলেশনটা হচ্ছে সরকারের জন্য। অদ্ভুতভাবে সরকারকে কিন্তু তারা কিছু বলছে না, তারা কি বলছে বিচার ব্যবস্থা বা আইনজীবী, তাতে বোঝাই যাচ্ছে এই ভাষাগুলো হলো তৃণমূলী ভাষা, তৃণমূলী কালচার, বিভিন্ন মুখ থেকে এই ভাষাগুলো বেরোচ্ছে, আর কিছুই না। সেই জায়গায় দাঁড়িয়ে কখনো যখন চাকরি বাতিল হচ্ছে তখন বলছে সিপিএম আইনজীবীদের জন্য হচ্ছে, আবার এখন বিচারপতিদের দালাল বলছে। অ্যাকচুয়াল দালাল কারা? তারা মুখ্যমন্ত্রীর দিকে একবার আঙুল তুলছেন না কেন? তারা তো কথা বলেছিলেন মুখ্যমন্ত্রীর সাথে এবং মিটিং করে এসে বলেছিলেন মুখ্যমন্ত্রী আমাদের সেটাই আশ্বস্ত তো করেছে। বিস্ময়কর বিষয় যে বদ্ধ ঘরে শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং করা, নেতাজি ইন্ডোরে গিয়ে মিটিং করা, সব ঠিক হয়ে যাবে, তার মানে কি কোথাও গিয়ে একটা কি সেটেলমেন্ট হচ্ছে? সেই এসএসসি ভবনে যে আন্দোলন হচ্ছিল, হঠাৎ করে আন্দোলন উঠে গেল, সব কিছু হয়ে গেল। দেখা যাচ্ছে যে এরকমও অভিযোগ এসছে কিছু এসএসসির ক্যান্ডিডেটরাই যারা আমাদের কাছে এসছেন অন্য মামলা করতে, অন্য অর্গানাইজেশনে ফিরে যাওয়ার জন্য বা আপার প্রাইমারিতে চাকরি পেয়েওছে, তারা বলছে তারা নাকি অনেক টাকা দিয়েছিল এসএসসির মামলার জন্য সুপ্রিম কোর্টে, কয়েক কোটি, যার কোনো হিসেব এখনও অবধি পাওয়া যায়নি। এবং এরকমও শোনা যাচ্ছে কিছু কিছু শিক্ষকের হয়তো আর চাকরির দরকারই নেই, কারণ তারা এমনি এখান থেকে অনেক এত টাকাটাই না তারা কামিয়ে নিয়েছে। এক দ্বিতীয় কথা হলো যে যদি প্রকৃতই লিস্ট বেরোয় যে কারা টেন্টেড, নিয়ম অনুযায়ী তো সেকেন্ড ফেজ কাউন্সিলিংয়ের পরে যে কাউন্সিলিং হয়েছে প্রত্যেকটাই আফটার এক্সপায়ারি সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যারা এই সোকল সেলফ প্রোক্লেমড মুখ বা লিডার, তখন দেখবো তারা কোন লিস্টে থাকে। এই সরকারের আমলে বিচার ব্যবস্থার প্রতি আক্রমণ খুব স্বাভাবিক, খুব নর্মাল, এটা নিয়ে মানে অবাক হওয়ার কিছু নেই। জিটিএ মামলার ক্ষেত্রে আমরা দেখেছিলাম সেম জিনিস ঘটেছিল, আবার সেই চিফ জাস্টিস অ্যাসাইন করে জাস্টিস বাসুর ঘরেই পাঠিয়েছিলেন, উনি এখন এই মামলা শুনছেন। কিন্তু এই মামলায় দেখা যাক, প্রবলেমটা হলো সরকার মনে করছে সরকার সমগ্র নাগরিকের নয়, পশ্চিমবঙ্গে হয়তো মেবি মনে করছে এই সরকার শুধুই কাজুরি বন্দ্যোপাধ্যায়, তাই জন্যই হয়তো এরকম স্টেপস নিচ্ছে তারা। আবারও বললাম, সরকার হয় সমগ্র নাগরিকের। সরকার যদি মনে করে আমি পার্টিকুলার কোনো ব্যক্তির সরকার, তাহলে এই জিনিসই হবে। এবার দেখা যায় চিফ জাস্টিস কার ঘরে মামলা শুনানি দেয়, যেই ঘরেই শুনানি হবে সেই ঘরেই দেখবেন বেআইনি যেহেতু কাজ, সবকটি বেআইনিই বলবে। বিচার ব্যবস্থা কি তাহলে আক্রান্ত? তৃণমূলের আমলে বিচার ব্যবস্থা সবসময় আক্রমণ, বিচার ব্যবস্থার উপর সবসময় আক্রমণ নেমে আসে, কারণ এই সরকার বলুন বা এই দলটা বলুন তৃণমূল কংগ্রেস, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। সাধারণ মানুষ তাহলে কোথায় আস্থা রাখবে যদি বিচার ব্যবস্থা তৃণমূলের, আইনজীবীটাও যদি তৃণমূলের হয়? তাহলে ব্যবস্থার প্রতি তাদের আস্থা আছে, আস্থা থাকবে, কারণ যেই ঘরেই যায় এসএসসির মামলার ক্ষেত্রে তারা তো সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করে বলেছিল আমরা এই ঘরে মামলা শুনবো না, জাস্টিস গাঙ্গুলির ঘরে শুনবো না। যেই বিচারপতির ঘরে গেল সেই তো সেই বাতিলই করে দিল। এই যারা শাসক দল তারা সবসময় চ্যালেঞ্জ করে। এখন বিচারপতি মনে করলে তিনি কোনো মামলা ছেড়ে দিতে পারেন, সেটা চিফ জাস্টিসের কাছে যাবে, আবার যাকে অ্যাসাইন করবে তিনি শুনবেন, আবার সেম বিচারপতিকেও অ্যাসাইন করতে পারে। চ্যালেঞ্জ সবসময় এরা করে, এই চ্যালেঞ্জকে কেউ গুরুত্ব দেয় না। রাজ্য সরকারের সব থেকে বড় ভূমিকা, তার কারণ হলো শাসক দলের যারা প্রশাসন চালাচ্ছে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে বলে শাসক দলের ভূমিকা, রাজ্য সরকার সেই জন্য ভূমিকা নিচ্ছে প্রশাসনের শীর্ষে যারা বসে আছে তাদের জন্য। মুখ্যমন্ত্রীর ভাতৃবধূ বলেই কি এই ফেসিলিটিটা? মুখ্যমন্ত্রীর ভাতৃবধূ না, মুখ্যমন্ত্রীর পরিবারের সবাই ফেসিলিটি নেওয়ার চেষ্টা করে। কোনো রায় হলে আপনারা দেখবেন যেটা বিপক্ষে যায় সেই রায়ের বিরুদ্ধে তারা বলেন, সবসময় বলে এসেছেন, আজীবন বলছেন। তাই সেই বলাতে এখন আর কেউ গুরুত্ব দেয় না, কারণ কোর্টের রায় আলটিমেটলি ইমপ্লিমেন্টই হচ্ছে ভারতবর্ষে, আগামী দিনেও তাই হবে। মনে করি যারা এই ধরনের কথা বলছে তারা শাসক দলের ঘনিষ্ঠ এবং শাসক দলকে তুষ্ট করার জন্য বলছে বলে আমি মনে করি। এই ধরনের কথাবার্তা বিচার ব্যবস্থা সম্বন্ধে কখনোই বলা উচিত না। এর বিরুদ্ধে কন্টেম্পট অফ কোর্ট হতে পারে, কিন্তু সাধারণত এইগুলো বিচার ব্যবস্থা এগুলোকে অত গুরুত্বও দেয় না আর মনেও করে না। শাসক দলের ঘনিষ্ঠ না হলে এই ধরনের কথা বলতো না, তাহলে সঠিক কাজটা বলতো। যখন মামলা চলেছিল হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে, বিচারপতিরা বারবার করে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের কাছে কারা জেনুইন সেটা জানতে চেয়েছিল। আপনি যদি ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের রায় দেখেন, সেখানে লেখা আছে, স্পষ্টতই লেখা আছে, এবং বিচারপতিরা জিজ্ঞেস করেছিলেন যে আরও কিছু ইলিগ্যালিটি আছে কিনা। সেইখানে স্কুল সার্ভিস কমিশনের খুব স্পেসিফিক অ্যাডমিশন ছিল, ফার্দার ইলিগ্যালিটি আসতে পারে, যদি এইটা আসে তাহলে কি করা যাবে। বলছি তারা তো বলছে যে একেবারে নেতাদের অঙ্গুলি হিলনে আজকাল বিচার ব্যবস্থা চলছে। দেখুন, বাজারি কথাবার্তা বলতে তো যে কেউ পারে,
পাবলিকের কাছে যা খুশি বলা যেতে পারে। এখন সেটা দিয়ে তো আপনার সিঙ্গেল বেঞ্চে বিচার হচ্ছে, ডিভিশন বেঞ্চে বিচার হচ্ছে, সুপ্রিম কোর্টে বিচার হচ্ছে, সুপ্রিম কোর্ট থেকে আবার ডিভিশন বেঞ্চ হয়েছে, আবার সুপ্রিম কোর্টে, এতগুলো স্টেজে যদি হারে একটা, তার মানে তো কিছু বেসিস আছে। একটা কোর্ট তো বিচার করেনি, বিভিন্ন কোর্ট বিচার করেছে, বিভিন্ন কোর্টে। এসএসসি স্কুল সার্ভিস কমিশন মামলায় কনসিস্টেন্ট স্ট্যান্ড রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের ছিল যে কত পরিমাণ ইলিগ্যালিটি তারা সেটা বলতে পারবে না, এটা তাদের কনসিস্টেন্ট স্ট্যান্ড ছিল এবং প্রত্যেকটা কোর্টে এই স্ট্যান্ড ছিল। যদি এই স্ট্যান্ড থাকে তাহলে তো কোনো দিন প্যানেল থাকবে না, কারণ যে অথরিটি পরীক্ষা নিচ্ছে তাকে বলতে হবে যে কতগুলো জেনুইন কতগুলো ফেক। সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে দেখা যাচ্ছে শাসক দলের হাত মাথায় থাকলেই যা কিছু বলা সম্ভব। দেখুন, শাসক দলের হাত মাথায় থাকলে যা কিছু বলা সম্ভব না। শাসক দলের এটা একটা কালচারে পরিণত হয়ে গেছে। শাসক দলের এটা একটা এই যে রিভিউ পিটিশন করো, এই ধরনের কথাবার্তাগুলো ছড়াচ্ছে, এগুলো বেসিক্যালি যারা ক্যান্ডিডেট বা যারা সাধারণ মানুষ তাদেরকে বিভ্রান্তি ছড়ানোর জন্যই বলছে।